প্রিয় দর্শক, সালটা ছিল 2019 সাল এবং যুক্তরাষ্ট্রের একজন কংগ্রেসম্যান ব্র্যাডলি শারম্যান, যিনি সরাসরি প্রস্তাব দিয়েছিল বাংলাদেশকে 2019 সালে বাংলাদেশ যেন আরাকান যে অঙ্গরাজ্যটি রয়েছে অর্থাৎ রাখাইন স্টেট সেটি অ্যানেক্স করে, অর্থাৎ সেটি দখল করে নেয়। কারণ আপনারা জানেন 2019 সালে বাংলাদেশে বিশাল পরিমাণের রিফিউজি ক্রাইসিস ক্রিয়েট হয়েছে বার্মা থেকে, এবং ওই রিফিউজি ক্রাইসিস হওয়ার পরে, রোহিঙ্গা রিফিউজি ক্রাইসিস হওয়ার পরে কিন্তু পরবর্তী সময়ে এই পর্যন্ত অর্থাৎ আজ পর্যন্ত এই সমস্যার কোনো সুরাহা হয়নি। কারণ বিভিন্ন অজুহাতে মিয়ানমার ডিনাই করেছে তাদের এই রোহিঙ্গা নাগরিকগণকে, এবং তারা বারবার বলেছে তারা বাংলাদেশের নাগরিক। এটা বলে এক প্রকার বাংলাদেশকে জিওপলিটিক্যাল মারপেচের মধ্যে বাংলাদেশকে ফেলে দিয়েছে মিয়ানমার জান্তা সরকার। কিন্তু পরবর্তী সময়ে যখন এই জান্তা সরকার রাখাইন স্টেটের বেশ কিছু চৌকি আরাকান আর্মির কাছে হারিয়ে ফেলে, এই আরাকান আর্মি যখন অর্থাৎ রাখাইন স্টেটের বেশ গুরুত্বপূর্ণ শহর সিতওয়ে শহরটিও তারা দখল করে নেয়, তখন এই রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন বিষয়টি আরো বেশি জটিল হয়ে পড়ে। এখন একবার চিন্তা করে দেখুন, 2019 সালে যুক্তরাষ্ট্রের একজন কংগ্রেসম্যান, ওনার নাম হচ্ছে ব্র্যাডলি শারম্যান বাংলাদেশকে সরাসরি প্রস্তাব দিয়েছে যে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বাংলাদেশ যেন এখানে অ্যানেক্স করে মিলিটারি অপারেশন চালিয়ে রাখাইন স্টেটটি দখল করে নেয়। এবং যেহেতু রোহিঙ্গা বিশাল একটি জনগোষ্ঠী বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছে, বাংলাদেশ কোনো ধরনের অপরাধ ব্যতীত বাংলাদেশের উপর এই জনগোষ্ঠীকে চাপিয়ে দিয়েছে, তাই উনি আসলে বিষয়টি আসলে অনেকটা পূর্বানুমান করতে পেরেছিল। কারণ এখানে বৃহত্তর শক্তি জড়িত এই আরাকান স্টেট নিয়ে, কারণ এখানে ইন্ডিয়া এবং চায়নার স্বার্থ জড়িত। এখানে রিপ্রেটেশনটা অনেক চ্যালেঞ্জিং হবে বাংলাদেশের জন্য। কিন্তু সেই সময়ে যে আমাদের আওয়ামী লীগ সরকার ছিল, বিগত শেখ হাসিনা সরকার, তারা কিন্তু ওনার প্রপোজালটাকে অনেকটা একদম থোড়াই কেয়ার করে উড়িয়ে দিয়েছিল। এই ধরনের সিদ্ধান্ত তারা করতে যাবে না, যার কারণ আমরা পার্শ্ববর্তী দেশের সভারেনিটি অর্থাৎ সার্বভৌমত্বকে আমরা রেসপেক্ট করি। সো এই ধরনের সিদ্ধান্ত আমরা বলতে গেলে এক প্রকার উড়িয়ে দিই, আমরা কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারিনি ওই সময়। কিন্তু বর্তমান পার্সপেক্টিভে যদি চিন্তা করি, এই পর্যন্ত কোন একটা রোহিঙ্গা রিফিউজিও বাংলাদেশ থেকে মিয়ানমারের রিপ্যাট্রিয়েশন তো দূরের কথা, বরং সম্প্রতি সময়ে প্রায় লক্ষাধিক রোহিঙ্গা রিফিউজি বাংলাদেশে প্রবেশ করেছে বিভিন্নভাবে। সো রোহিঙ্গা রিফিউজি আরও দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। রিসেন্টলি জাতিসংঘের প্রধান সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গুতেরেস রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সহ ওখানে ভিজিট করেছে। ভিজিট করার ফলে এখানে এই বিষয়টি নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে, কারণ ইউএন চিফ যখন এখানে গুরুত্বপূর্ণ ভিজিটে যায় তখন এটা যুক্তরাষ্ট্র সহ গ্লোবাল মিডিয়াতে এটা ভালো ফোকাস পেয়েছে। কিন্তু ফোকাস পাওয়ার পরেও এখানে রিপ্যাট্রিয়েশনের কোনো সম্ভাবনা আমি দেখতেছি না। কারণ উনি ফোকাসটা এনেছে কারণ হচ্ছে কি, এখানে বিশাল একটি রোহিঙ্গা রিফিউজি এটা খাদ্য নিরাপত্তার সংকটে পড়বে, সেই জন্য মূলত উনি এখানে ভিজিট করেছে। কারণ এখানে ইউএস এইডের বিশাল একটা ফান্ড এখানে কার্টেল করা হয়েছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প সরকার আসার পরে। তারা এখানে ফান্ডিং করার সম্ভাবনাটা অনেকটা ক্ষীণ হয়ে গেছে। সো রোহিঙ্গা রিফিউজিদের বর্তমানের ডেইলি যে খাদ্যের জন্য যে ব্যয়টি হয় সেটি আরও বেশি সংকুচিত হবে। একটি রিপোর্টে দেখা গেছে রোহিঙ্গা রিফিউজির মাসের ব্যয় মাত্র $6, অর্থাৎ $6 দিয়ে যদি একটা মাস চলতে হয়, তাহলে বুঝতে পারছেন এখানে প্রতিদিনে তাদের খরচ 25 থেকে 26 টাকার মতো পড়ে। বলতে গেলে আমাদের বর্তমানে চালের কেজিও প্রায় এখানে 70 থেকে 80 টাকা, একদম নর্মাল যে চালটি আমরা ব্যবহার করি। সো বুঝতে পারছেন মারাত্মক খাদ্য সংকটের সম্মুখীন হতে যাচ্ছে রোহিঙ্গা রিফিউজিরা বাংলাদেশে। সো এটা মূলত এই ক্রাইসিসটা হয়তো আরো বেশি জোরদার হবে, কারণ যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প সরকার আসার পরে
এখানে এই এইগুলো আরো কমিয়ে দিয়েছে, অর্থাৎ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার যে সহযোগিতা ছিল, ডোনেশন ছিল, সেগুলো আরো কমে যাচ্ছে। তো এর ফলে আরো বেশি উত্তেজিত হবে রোহিঙ্গা জনগোষ্ঠী, আরো বেশি এই অঞ্চলটি আরো সহিংস হয়ে উঠবে। যেটা 2019 সালে আমি যেটা মূল আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ব্র্যাডলি শারমনের যে প্রস্তাবটি ছিল সেটা আসলে অনেকটা লজিক্যাল ছিল, কারণ আমরা ওই সময় এমন একটি পজিশনে ছিল, আমাদের মিলিটারি, আমাদের আর্সেনাল, আমাদের বিজিবি, যত ধরনের কোস্ট গার্ড ছিল, সবাই মোটামুটি একটা ভালো পজিশনে ছিল 2019 সালে। কারণ 2018 সালে বাংলাদেশের ইকোনমি সবচেয়ে বেশি গ্রোথ পেয়েছিল এবং অনেক বেশি এক্সপোর্ট আর্নিং প্লাস আমাদের ভালো একটা রিজার্ভ ছিল। ওই সময় যদি আমরা ওই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিতাম, অর্থাৎ মিয়ানমারে একটা মিলিটারি অপারেশন, যেটা আমরা বলতে গেলে একটা স্পেশাল মিলিটারি অপারেশন বলা যায়, অথবা সার্জিক্যাল অপারেশন না বলে এটা স্পেশাল মিলিটারি অপারেশন করা যেত। কারণ সার্জিক্যাল অপারেশন করে একটা গোষ্ঠীর উপর বর্তমানে যেটা রাখাইনে আরাকান আর্মি আছে তাদের বিরুদ্ধে হয়তো সার্জিক্যাল স্ট্রাইক করা যাবে, বাট ওখানে স্পেশাল মিলিটারি অপারেশন চালালে ওই সময় যদি চালানো যেত তাহলে বিশাল একটি অঞ্চল বাংলাদেশ ওই সময় দখল করতে পারতো, যেটাতে রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েশনের বিষয়টি নিশ্চিত করা যেত, যেটি তুরস্কের এরদোগান সরকার যেটি করেছিল সিরিয়াতে। যখন সিরিয়ার লক্ষ লক্ষ রিফিউজি যখন তুরস্কের আশ্রয় নিয়েছে তাদের গৃহযুদ্ধের কারণে, তুরস্ক কিন্তু বসে ছিল না। তুরস্ক ওরাও সিরিয়ার বিশাল একটি অঞ্চল তারা অ্যানেক্স করেছে। এর ফলে যারা তুরস্কে অংশগ্রহণ করত, তুরস্কে যারা আশ্রয় নিয়েছে তাদের ভবিষ্যৎ নিয়ে তেমন একটা অনিশ্চয়তা ছিল না। সম্প্রতি আপনারা দেখেছেন যখন আহমেদ আল সারা সে যখন ক্ষমতায় এসছে সিরিয়ায় বিপ্লবের মাধ্যমে, বলতে গেলে একটা বিদ্রোহের মাধ্যমে বাশার আল আসাদকে হটিয়ে, ঠিক সেই সময় দেখেছেন উনি ক্ষমতায় আসার সাথে সাথে রোহিঙ্গা রিফিউজিদের বিশাল একটি জনগোষ্ঠী এখানে ঢল নেমেছে তুরস্ক থেকে, তারা সরাসরি সিরিয়ার তাদের নিজ ভূমে অর্থাৎ নিজ ভূমিতে তারা মাতৃভূমিতে চলে গেছে। তো ওই ধরনের একটা সম্ভাবনা কিন্তু বাংলাদেশ ক্রিয়েট করতে পারেনি। মিয়ানমার সম্পূর্ণ তাদের বর্ডার ক্লোজ করা হচ্ছে। বর্তমানে যারা আরাকান আর্মি যে চৌকিগুলো দখল করে নিয়েছে রাখাইন স্টেটে বাংলাদেশের সীমান্তে, তারা আরো বেশি শক্তিশালী হয়ে বাংলাদেশের জন্য এসছে। কারণ আর তারা রিসেন্টলি দেখাচ্ছেন বাংলাদেশের অনেক জেলেদের নৌযান তারা আটক করে নিয়ে রেখেছে এবং সেগুলোকে জেলেদের হ্যারাস করছে। প্রায় 50-60 জনের মতো জেলেকে তারা বন্দি করে রেখেছে এবং জেলেদের অনেক বেশি রিকোয়েস্ট করার পর জেলেদের ছেড়ে দিচ্ছে, কিন্তু তাদের নৌকা তাদের ফিশিং ভ্যাসেলগুলো তারা আটকে রাখছে এবং জানমাল এগুলো অনেকটা জোর জবরদস্তি করে নিয়ে নিচ্ছে। সো এরকম উদ্ধত্তপূর্ণ আচরণ করছে এবং তারাও বাংলাদেশের গুরুত্বপূর্ণ মিলিটারি সাইটের ইনফরমেশন খুঁজছে আমাদের জেলেদের থেকে, এরকমও নিউজ আমরা সম্প্রতি পেয়েছি। সো আরাকান আর্মি মূলত অনেক বেশি উস্কানি দিচ্ছে বাংলাদেশের সীমান্তে, তার পিছনে অনেক বড় বড় শক্তি জড়িত। এখানে অবশ্যই ডেফিনেটলি আমরা ভারতকে দায় দিতে পারি, কারণ ভারত আরাকান আর্মিকে চাইতেছে বাংলাদেশের বিরুদ্ধে লেলিয়ে দিতে। কারণ যেটাও 2019 সালে আমরা করতে পারিনি, তারা মনে করছে এখনো করতে পারবো না। যদি 2019 সালে আমরা সঠিক সিদ্ধান্তটি নিতাম তাহলে এই পর্যন্ত আমাদের এত রোহিঙ্গা রিফিউজি আমাদের বোঝা হতো না। তো প্রিয় দর্শক, আশা করি আমার সাথে এই বিষয়ে আপনারা একমত হবেন। আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট সেকশনে জানানোর জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।